আচ্ছা আমি শুরু করে দেই, কেমন? আসা যাওয়ার মধ্যেই থাকবে, কি একবার কমতেছে একবার বাড়তেছে, সমস্যা নেই। শুরু করি। শুরু করে দিই। তো ঠিক আছে, যথারীতি আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের প্রতিদিনের মতোই আজকে হচ্ছে আবার কোনটা নিব, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা যে কোর্সটি রয়েছে তোমাদের, যেটার কোড হচ্ছে 277, অর্থাৎ প্রথম পত্রটা নিয়ে আমি আলোচনা করব। সেখান থেকে পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়টা পড়িয়েছিলাম, যে অধ্যায়টার নাম হচ্ছে কি যৌথ মূলধনী ব্যবসা। কেমন? তো যথারীতি আমি আছি তোমাদের সাথে নাহিদা আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা। আর গত ক্লাসে আমি মেবি তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে যৌথ মূলধনী ব্যবসায় কি এবং যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, তাই না ফাহিমা, যতটুকু মনে পড়ে? যৌথ মূলধনী ব্যবসায় কি এবং যৌথ মূলধনীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক না? শোনা যাচ্ছে না কেন? শুনতে পাচ্ছ তো তোমরা আমাকে? গত ক্লাসে কি পড়েছি মনে আছে? যে যৌথ মূলধনী ব্যবসায় কি এবং যৌথ মূলধনী ব্যবসায়ের যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আমার যতটুকু মনে পড়ে আর কি। তোমরা কি আমার সাথে একমত কিনা? জি ম্যাম। এই দুইটা টপিক কি হয়েছিল না আরো কিছু পড়াইছিলাম? নিচে দুইটাই পড়ানো। এই তো কনফিডেন্টলি বললেই তো ভরসা লাগে নাকি? না হলে তো আমার নিজেরও মনে হয় যেন কিছু একটা মিসিং হয়েছে, যেহেতু তোমরা রেসপন্স করো না। যাই হোক, তোমাদেরকে রেসপন্স করতে হবে, যেখানে না বুঝো সেখানে রেসপন্স করতে হবে, যেখানে কোনো সমস্যা হয় সেটা আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আমার ইয়েগুলা তো ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দিই, ইউটিউব চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে নিলে তোমরা পরপর আমাদের ক্লাসগুলো পেতে থাকবা, ঠিক আছে? যে ক্লাসগুলো নিচ্ছি আমরা, প্রত্যেকটা টিচারের যদি ইউটিউব চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করে নাও তাহলে পরপর ভিডিওগুলো পেয়ে যাবা। হ্যাঁ, ওকে মিস। তো ঠিক আছে, তাহলে যে যৌথ মূলধনী অধ্যায়টাই তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, একটু বড় অধ্যায়, প্লাস এখান থেকে সবসময় উদ্দীপক তোমরা সৃজনশীল পার্টটাতে কমন পাবাই। আর আরেকটা হচ্ছে যে নৈবিত্তিক যে অংশটা, সেখান থেকে তো একদম মিনিমাম 4টা অবজেক্টিভ আসে। হ্যাঁ, 4টা অবজেক্টিভ এই যৌথ মূলধনী অধ্যায় থেকে আসে। তো তাহলে এই অধ্যায়টা সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণা থাকতে হবে, কারণ পরবর্তীতেও তোমরা হায়ার লেভেলে যে পড়ালেখাগুলো করতে যাবা সেটা কিন্তু মূলত তোমরা যে সোল প্রপার্টরশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস সম্পর্কে পড়ছো, ওই হয়তো পার্টনারশিপ বিজনেসের একটা অঙ্ক পাবা, কিন্তু আদারওয়াইজ বাকি সবকিছুই হচ্ছে কি যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের অঙ্কগুলাই করবা বা অধ্যায়গুলাই পড়বা, বা যে কোর্সগুলা পড়বা, যে কোর্সগুলা, ওগুলো কিন্তু যৌথ মূলধনী অধ্যায়ের উপরেই। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির উপরে, এক মালিকানা বা ইয়েটি এগুলোর উপরে একটু কম, যদিও এক মালিকানা ব্যবসায় কিন্তু পৃথিবীতে সবচেয়ে প্রচলিত বা পরিচালিত একটা প্রতিষ্ঠান। পৃথিবীর মোট ব্যবসায়ের প্রায় 80% প্রতিষ্ঠানই হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়ের দ্বারা গঠিত ও নিয়ন্ত্রিত বা পরিচালিত, এক মালিকানার মাধ্যমে, একক মালিকানায়। তো তারপর যৌথ মূলধনীটা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল একটা বিজনেসও অনেক সময় পরিচালনা করা যায় যৌথ মূলধনীর আন্ডারে। সো যৌথ মূলধনী নিয়েই পরবর্তীতে তোমাদের হায়ার লেভেলে যত স্টাডি এগুলো থাকবে। তো এই অধ্যায়টা তোমাদের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট, সোজা কথা। তো আমি সেখান থেকে আজকে তোমাদের যে আলোচ্য বিষয় বা সূচিপত্র সেগুলা হচ্ছে কোম্পানির শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ। হ্যাঁ, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বা। আর এরপর কোম্পানি সংগঠনের সুবিধা, তারপর কোম্পানি সংগঠনের অসুবিধা নিয়েও পয়েন্ট আকারে আলোচনা করে দিব। তো শ্রেণী বিভাগটা বেশি ইম্পর্টেন্ট আর কি। তো কোম্পানির শ্রেণী বিভাগ, দেখো তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? মেয়েদের পছন্দনীয় দুটো কালার দিয়ে করা হয়েছে, একটা হলো পার্পল পিঙ্ক কালার দিয়ে। হ্যাঁ, তো দেখো এখানে যৌথ মূলধনী কোম্পানি সংগঠন প্রথম যে ইয়েটা আমার
বক্সটা, সেটা হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানিকে এবার হচ্ছে নিচে 5টা অ্যারো দিয়ে পিঙ্ক কালার লেখা আছে, দেখো, সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। তো এখান থেকে আমরা বেশি গুরুত্ব দিব কোনটাকে? নিবন্ধিত কোম্পানিকে আমরা বেশি গুরুত্ব দিব। এই যে নিবন্ধিত কোম্পানিটাকে আমরা বেশি গুরুত্ব দিব। এটারই ক্লাসিফিকেশন গুলা নিচের এগুলা নিয়ে আমরা প্রত্যেকটা নিয়েই আমাদের মানে ইয়ে আছে, জ্ঞানমূলক ধারণা অফকোর্স থাকতে হবে, কারণ জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা যেই কোশ্চেনই আসুক না কেন তোমাকে জ্ঞানমূলক ধাপটা অতিক্রম করতে হবে। অর্থাৎ তোমার জ্ঞানমূলক ধারণাটা যদি থাকে তাহলেই তুমি কি করতে পারবা, পরবর্তী স্টেপ গুলো তুমি বাস্তবতার সাথে মিলিয়েও লিখতে পারবা। তাহলে প্রতিটি যে পয়েন্ট রয়েছে যে কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগের মধ্যে প্রতিটি পয়েন্টেরই আমাদের কি থাকতে হবে, সংজ্ঞা এবং জ্ঞানমূলক ধারণা থাকতে হবে। কেমন? এখন দেখো কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগের মধ্যে প্রথমটাই আমরা পাচ্ছি কি, সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে তোমার তোমরা নাম শুনে থাকবা যে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ টোবাকো কোম্পানি, এই ধরনের নাম তোমরা শুনছো কিনা কে জানে। যে ব্রিটিশ টোবাকো কোম্পানি যেটা, এটাও কিন্তু একটা সনদপ্রাপ্ত কোম্পানি। তারপরে পূর্বে আমাদের যদি বাংলাদেশের ইতিহাসও পড়ো, উপমহাদেশে যে একটা কোম্পানি ছিল যে তোমার ইয়ের দিকে 1840 থেকে 44 সালের দিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাও কিন্তু সনদপ্রাপ্ত একটা কোম্পানি ছিল। তো সনদপ্রাপ্ত কোম্পানিটা কি, যে তোমার পূর্বে তো কি আমরা এমনও শুনছি যে ব্রিটেনের রাজ্যে তোমার সূর্য অস্ত যায় না। কেন? ব্রিটেন এতটাই পৃথিবীর বিভিন্ন দেশকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিছিল যে দেখা গেছে কোন দেশে সূর্য উদয় হচ্ছে, কোন দেশে সূর্য অস্ত যাচ্ছে, এরকম একটা অবস্থা। যার জন্য বলা হতো যে ব্রিটেন বা ব্রিটিশের রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। পূর্বে এরকম একটা কথার প্রচলন ছিল। তো যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ইন্ডিয়া যে মহাদেশটা বা সাবকন্টিনেন্টটা রয়েছে, এই সাবকন্টিনেন্টের জন্য ব্রিটিশ তোমার আইন অনুযায়ী ব্রিটিশ রাজা রানীর বিশেষ আইন বলে বা সনদ বলে যে কোম্পানিগুলা গঠিত হয়েছে তৎকালীন সময়, সেগুলাই হচ্ছে কি সনদপ্রাপ্ত কোম্পানি। তো তৎকালীন সময় বলতে আমরা বুঝে থাকবো সেটা স্পেসিফিক সাল যদি বলি 1844 সালে। কেমন? 1844 সালে ব্রিটেনে পৃথিবীর সর্বপ্রথম যে কোম্পানি আইন পাশ হয়, সে আইনের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ রাজা বা রানীর বিশেষ অধ্যাদেশ বা ফরমান বা বিশেষ সনদ বলে যে সকল কোম্পানি গঠিত হতো তাকে বলা হয় কি সনদপ্রাপ্ত কোম্পানি। কেমন? তো কোম্পানি আইন পাশ হওয়ার পরে মূলত কি হয়, এই যে এই সনদপ্রাপ্ত কোম্পানিগুলো এগুলা রহিতকরণ বা বাতিল করা হয়। ঠিক আছে? বিভিন্ন দেশে যখন কোম্পানি আইন কি হয়, তোমার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়, তখন থেকে কি হয়, তোমার এই সনদপ্রাপ্ত কোম্পানিগুলাকে রহিতকরণ বা বাতিল করা হয়। অর্থাৎ আমরা যেমন জানি যে তোমার পরবর্তীতে 1850 সালে কি হয়, ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয়, যেমন যেটা বলতেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর 1913 সালে ভারতীয় কোম্পানি আইন পাশ করা হয়। ভারতীয় কোম্পানি আইন যখন পাশ হয় স্বাভাবিকভাবে তখন ব্রিটিশ রাজা রানীর পাশ করা আইনের আর তখন কি ভ্যালু লেস হয়ে যায়, ঠিক না? আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দীর্ঘদিন পরে 1994 সালে বাংলাদেশ সংসদে কি হয়, নতুন কোম্পানি আইন পাশ হয়। এর আগে ভারতীয় কোম্পানি আইনের আওতায় বাংলাদেশে কোম্পানি সমূহ পরিচালিত হতো। আর বর্তমানে তো যেহেতু কোম্পানি সংগঠন বিশ্বে বৃহদায়তন বা কর্পোরেট প্রকৃতি বা বহুজাতিক ব্যবসায় প্রতিষ্ঠান, তাই এটি বর্তমানে কি করছে, বিভিন্ন দেশে প্রচলিত যে কোম্পানি আইন রয়েছে আইনের আওতায় এটি কি হয়, গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তো সনদপ্রাপ্ত কোম্পানিটা তাহলে কি, যে পূর্বে 1844 সালের পূর্বে ব্রিটিশ আইন দ্বারা অর্থাৎ তৎকালীন ব্রিটিশ রাজা বা রানীর বিশেষ অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি হচ্ছে কি সনদপ্রাপ্ত কোম্পানি। যেমন তোমরা উদাহরণস্বরূপ বলতে পারো কোনটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে হচ্ছে তোমার আরো কি আছে, ব্রিটিশ টোবাকো কোম্পানি, তারপরে হয় তোমার চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংকের মধ্যে একটা আছে তোমার
চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, এগুলো হচ্ছে কি সনদপ্রাপ্ত কোম্পানির উদাহরণ। কেমন, শুনতে পাচ্ছ তো সবাই? জি মিস। জি ম্যাম। তাহলে এইটুকু ধারণা ক্লিয়ার সনদপ্রাপ্ত কোম্পানি কি? জি মিস। আচ্ছা, তারপরটা আসো বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি, বিধিবদ্ধ কথার অর্থই কি বাধ্যতামূলক, তাই না? তো বিধিবদ্ধ মানে হচ্ছে যেহেতু বাধ্যতামূলক, তাহলে এটার সংজ্ঞাটা কেমন দাঁড়াবে? দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত নিয়ন্ত্রিত কোম্পানি হচ্ছে কি বিধিবদ্ধ কোম্পানি। সোজা কথা, যে দেশের যে আইনসভা রয়েছে অর্থাৎ আমাদের যে সংসদীয় অধিবেশন, হ্যাঁ, এই সংসদ বা তোমার সংসদীয় প্রধানকে প্রেসিডেন্ট না, তাহলে এই সংসদীয় প্রধান বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত নিয়ন্ত্রিত কোম্পানিকে বলা হয় কি বিধিবদ্ধ কোম্পানি। তোমরা একটু নোট আউট করতে পারো, এই শর্ট করে শুধু ডেফিনিশন গুলো লিখলে একবার মনে থাকবে। কেমন, তো বিধিবদ্ধ কোম্পানি কি? তাহলে দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত নিয়ন্ত্রিত কোম্পানিকেই বিধিবদ্ধ কোম্পানি বলে। কেমন, দেশের যে জাতীয় আয় রয়েছে অর্থাৎ মোট যে আয়, সেই ক্ষেত্রে তোমার অর্থনৈতিক জনকল্যাণমূলক কার্য সাধনের লক্ষ্যে এইরূপ কোম্পানি গঠন করা হয়। যেমন আমরা সর্বপ্রথম বলতে পারি যে তোমার এই ক্ষেত্রে যে বিদ্যমান কোম্পানিগুলা রয়েছে, যেমন আমরা ওয়াসার কথা বলতে পারি। হ্যাঁ, ওয়াসা কি করে? জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত, অর্থাৎ সকালে যেন সুপেয় পানি এবং তোমার কি সুয়ারেজ বা পয় নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিতে পারে একটা নির্দিষ্ট কর্পোরেশনের আওতায়, সেজন্য গঠিত যে প্রতিষ্ঠানগুলো সেগুলাই হচ্ছে কি বিধিবদ্ধ কোম্পানি। অর্থাৎ সরকার বাধ্যতামূলক একটি দেশের জনগণের কল্যাণের জন্য যে প্রতিষ্ঠানগুলা গঠন করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াসা, তারপরে হচ্ছে ডেস্কো, তারপরে তিতাস গ্যাস, মানে এগুলা হচ্ছে কি একেবারে ভোক্তার জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানগুলা। পাশাপাশি আরো আছে তোমার এক্ষেত্রে যে বাংলাদেশ বিমান, বিটিবি, বিটিসিএল, বিআরটিসি, এগুলা সবই হচ্ছে কি এক একটা বিধিবদ্ধ কোম্পানি। যেমন রাষ্ট্রায়ত্ত কোম্পানি পরে তোমরা পড়বা, এই রাষ্ট্রায়ত্ত কোম্পানির যে উদাহরণগুলো সেগুলাই বেশিরভাগ কি বিধিবদ্ধ কোম্পানি। এর মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট উদাহরণ যেমন আছে বাংলাদেশ ব্যাংক। তোমাদের যেহেতু ব্যাংকিং ও বিমা আরেকটা অধ্যায় পড়বা, আরেকটা কোর্স পড়বা, যে ব্যাংক গুলাকে নিয়ন্ত্রণ করে যে ব্যাংক, সেটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ অন্যান্য ব্যাংকের ব্যাংকার বা অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে কে? বাংলাদেশ ব্যাংক। তাহলে এই বাংলাদেশ ব্যাংকও কিন্তু একটা কি বিধিবদ্ধ কোম্পানির আওতায় নিবন্ধিত এবং পরিচালিত প্রতিষ্ঠান। এবার আমরা চলে যাই যে আমাদের মেইন যে টপিকটা নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি কোনটা? যে নিবন্ধিত কোম্পানি হলো, যেহেতু কোম্পানি আইন হচ্ছে কত সালের? 1994 সালের। হ্যাঁ, 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ দ্বারায় যে সংজ্ঞাটা তোমাদের ছিল, যে কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত, নিবন্ধিত ও বিদ্যমান কোন কোম্পানিকেই বোঝায়। সেটাই হচ্ছে কি নিবন্ধিত কোন কোম্পানি। অর্থাৎ যে বাংলাদেশে বহাল যে কোম্পানি রয়েছে ওই কোম্পানি আইনের আওতায় গঠিত এবং নিবন্ধিত এবং তোমার পরিচালিত প্রতিষ্ঠানকে বলা হয় কি নিবন্ধিত কোম্পানি। তো এরূপ কোম্পানি হচ্ছে দায়ের ভিত্তিতে দুই ধরনের, যেমন নিচে দেওয়া আছে দেখো, সসীম দায় সম্পন্ন কোম্পানি এবং অসীম দায় সম্পন্ন কোম্পানি। কেমন, তো সসীম মানে হচ্ছে সীমাবদ্ধ দায়, আর অসীম মানে হচ্ছে সীমাহীন দায়। সোজা কথা, অর্থাৎ সসীম দায়ের সংজ্ঞাটা আমরা যদি বলি যে কোম্পানিতে বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত যদি একজন শেয়ার হোল্ডারের বা মালিকের দায় সীমাবদ্ধ থাকে, সেটাই হচ্ছে কি সসীম দায় সম্পন্ন কোম্পানি। আর অসীম দায় সম্পন্ন কোম্পানি কোনটা? যে তোমার অসীম দায় মানে হচ্ছে দায়ের সীমানায় বললামই, অর্থাৎ বিনিয়োগকৃত মূলধনের যে অতিরিক্ত যদি দায় বহন করতে হয় সেটাই হচ্ছে কি অসীম দায় সম্পন্ন কোম্পানি। অর্থাৎ যে নিবন্ধিত কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় অসীম, অর্থাৎ কোম্পানির দায়ের জন্য শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত মূলধনের বাইরে ব্যক্তিগত দায় জন্মায়। অর্থাৎ সে যদি ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, ওই কোম্পানির জন্য এই ব্যক্তিগুলা অর্থাৎ শেয়ার হোল্ডার বা মালিকরা কি করবে? তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে এই দায় পরিশোধ করতে হবে, তখন সেটাকে বলা হচ্ছে কি অসীম দায় সম্পন্ন কোম্পানি। একদম
আমাদের দেশে এই ধরনের প্রতিষ্ঠান একেবারেই নেই, সোজা কথা একেবারে নেই বললেই চলে। এটা যেমন উন্নত বিশ্বে যে আমেরিকাতে কিছু এই ধরনের কোম্পানি রয়েছে, অসীম দায় সম্পন্ন কোম্পানি যেগুলো। হ্যাঁ, তাহলে নিবন্ধিত কোম্পানি বললাম আমরা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি, যেটা আমাদের বাংলাদেশে এটার কোনো উপস্থিতিই নাই। আর আরেকটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। তাহলে আমাদের বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি হচ্ছে কি অসীম দায় সম্পন্ন, সসীম দায় সম্পন্ন কোম্পানি। বাংলাদেশে কোনো অসীম দায় সম্পন্ন কোম্পানির অস্তিত্ব আপাতত নাই। বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি হচ্ছে কেমন? সসীম বা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি। তো সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, যে নিচে যে বেগুনি কালারে দেখতেছো, প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি এবং শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি। তো প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি কোনটা? যে পরেরটা তো বুঝতে পারছো নিশ্চয়ই, শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি অর্থাৎ যে শেয়ার ক্রয় করে মালিকানা গ্রহণ করা হবে, উক্ত ক্রয়কৃত শেয়ারের মূল্য অনুযায়ী যদি শেয়ার হোল্ডার বা মালিকের দায় সীমাবদ্ধ থাকে, সেটাই হচ্ছে কি শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি। আর প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি কোনটা? কোম্পানির স্মারক লিপিতে কোম্পানির কিছু মূল দলিল পরবর্তীতে আমরা পড়াবো, যে প্রথম দলিলটাই হচ্ছে স্মারকলিপি। আপাতত এটা জেনে রাখো, স্মারকলিপিটাই হচ্ছে কোম্পানির মূল দলিল বা সোজা কথা সংবিধান, অর্থাৎ যেটা অনুযায়ী কোম্পানি কি হবে পরিচালিত হবে। তাহলে স্মারকলিপিতে বর্ণনা অনুযায়ী শেয়ার হোল্ডারদের দায় কি হবে? তাদের ক্রয়কৃত শেয়ারের পরিমাণ অনুসারে বা অনুসারে প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ হতে পারে। অর্থাৎ যেভাবে কথা দিবে ওইভাবে কথা অনুযায়ী কি হবে ওদের, বা প্রতিশ্রুতি গ্রহণ করবে সেভাবে ওদেরকে দায় বহন করতে হবে। ফলে দায়ের সৃষ্টি হলে উক্ত শেয়ার হোল্ডার তার প্রতিশ্রুত পরিমাণ দায় বহন করে থাকে। তো এই ধরনের কোম্পানিও আমাদের দেশে তেমন একটা উপস্থিতি নাই। অসীম দায় সম্পন্ন কোম্পানি যেমন নাই, প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিও আমাদের দেশে নাই। তো এটার উদাহরণটা এমন হতে পারে, যেমন শেয়ার মূল্য দ্বারা দায় সম্পন্ন কোম্পানিটাতে যেমন আমরা বলছি যে ধরো এক একটা কোম্পানির এক একটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা করে। হ্যাঁ, তুমি 100 টাকা মূল্যে শেয়ারের জন্য আবেদন করে, তাইলে তুমি কি হলো 50টার এক একটা লট বা 100টার এক একটা লট থাকে, এরকম একটা লট তুমি কি পেলা, লটারিতে পেলা আইপিওর মাধ্যমে আবেদন করে। তো তোমাকে সেই পরিমাণ, অর্থাৎ 100 ইন্টু যদি 100টার লট হয় তাহলে 100, টোটাল এই পরিমাণ টাকাটাই তোমার কি করতে হবে, দায় গ্রহণ করতে হবে। কিন্তু প্রতিশ্রুত মূল্য দ্বারা যেটা, সেটাতে যদি এমনটা বলা হয় যে এই প্রতিশ্রুত মূল্যের বাইরে কোম্পানি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাইলে কি হবে তোমার যে তোমার কি হচ্ছে যে 100 টাকার শেয়ারের জন্য তোমাকে আরো 100 টাকা বা আরো কোম্পানি যদি দায়বদ্ধ হয়ে যায় তখন আরো 100 টাকা বা 1000 টাকা এরকম মূল্য তোমাকে পরিশোধ করতে হবে। আর তুমি যদি সেরকম প্রতিশ্রুতি দিয়েই শেয়ারটা ক্রয় করো, তাহলে কি হবে, তোমার প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিতে তুমি একজন মালিকানা হিসাবে শেয়ার ক্রয় করে গ্রহণ করলা। ঠিক আছে, তো আমাদের দেশে এই ধরনের কোম্পানির উপস্থিতি যেহেতু নাই, আমি চলে যাচ্ছি শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিতে। তো শেয়ার মূল্য দ্বারা 2 ধরনের কোম্পানি গঠিত হয়, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। কেমন? তো প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটা? আপাতত এইটুকু মনে রাখো, যে কোম্পানিতে সদস্য সংখ্যা কতজন? সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। তাইলে লিমিটেড থাকতেছে, কি লিমিটেড থাকতেছে? সদস্য সংখ্যাটা এখানে লিমিটেড থাকতেছে। আমরা কিন্তু বৈশিষ্ট্যতে পড়িয়েছিলাম যে তোমার সদস্য সংখ্যা একটা বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে কমপক্ষে 2 জন সদস্য থাকে আর সর্বোচ্চ 50 জন সদস্য দ্বারা যে কোম্পানি সীমাবদ্ধ থাকে সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি কোনটা? যে কোম্পানিতে কি হয় সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন আর সর্বোচ্চ সদস্য সংখ্যা জনে সীমাবদ্ধ নাই। স্মারকলিপিতে বর্ণিত শেয়ার সংখ্যা বা ঋণপত্র অনুযায়ী কি হয়, শেয়ারের পরিমাণ দ্বারা তোমার ইয়ে করা হয়, ক্রয়কৃত শেয়ার মূল্য দ্বারা যতজন শেয়ার হোল্ডার থাকে সেই অনুযায়ী কি করা যায়, এটাকে লিমিটেড করা যায়। তো তখন সেটাকে বলা হচ্ছে কি, জনগণের উদ্দেশ্যে সীমাবদ্ধ শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য কোম্পানির শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে ক্রয় বিক্রয়ের আহ্বান জানাতে পারে, সেই কোম্পানিটাই হচ্ছে কি
পাবলিক লিমিটেড কোম্পানি। তো পাবলিক লিমিটেড কোম্পানিটাই হচ্ছে এখানে বিস্তারিত বিষয়। প্রাইভেটটা যেহেতু 2 থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে ওরা কিন্তু কি করতে পারে না, শেয়ার হস্তান্তর বা নিয়ন্ত্রণ করতে পারে না। তো পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু শেয়ার হস্তান্তর করতে পারে, শেয়ার বিক্রি করতে পারে, ঋণপত্র ছাড়তে পারে, তারপরে তোমার হচ্ছে তোমার জনগণের উদ্দেশ্যে ক্রয় বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি এগুলা পারে না। তো পাবলিক লিমিটেড কোম্পানিকে জন্য আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন মালিকানার ভিত্তিতে আর একটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে। কেমন? তো মালিকানার ভিত্তিতে যেটা, সেটা একটু এখানে এলোমেলো আছে। যেমন মালিকানার ভিত্তিতে তোমার সরকারি মালিকানা এবং বেসরকারি মালিকানা। হ্যাঁ, এখানে এই দুইটা তোমরা একটু লিখে নাও খাতায়। মালিকানার ভিত্তিতে 2 ধরনের, একটা হচ্ছে সরকারি মালিকানায় আর একটা হচ্ছে বেসরকারি মালিকানায়। ঠিক আছে? আর নিয়ন্ত্রণের ভিত্তিতে 2 ধরনের, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি আর একটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে একটু তোমরা এটা ঠিকভাবে লিখে নাও। মালিকানার ভিত্তিতে 2 ধরনের, একটা সরকারি মালিকানা আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ বেসরকারি মালিকানা, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে সাবসিডিয়ারি কোম্পানি আর এবং হোল্ডিং কোম্পানি। মিস আবার একটু বলেন। হ্যাঁ, মালিকানার ভিত্তিতে 2 ধরনের, একটা হচ্ছে দেখো ওই যে ওই পাশে চলে গেছে, তো তোমাদের বইতেও মনে হয় সেম ভাবে আছে। তাহলে এই যে মালিকানার ভিত্তিতে 2 ধরনের, একটা হচ্ছে সরকারি মালিকানা আর একটা হচ্ছে বেসরকারি মালিকানায়। কেমন? বেসরকারি মালিকানায় কি হয়, যৌথ মূলধনী কোম্পানি, আর একটা হচ্ছে সরকারি মালিকানায় যৌথ মূলধনী কোম্পানি। আর নিয়ন্ত্রণের ভিত্তিতে আবার 2 ধরনের, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি আর একটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে তোমরা একটু নিজেরা একটু ঠিকভাবে লিখে নাও এটা। কেমন? নিয়ন্ত্রণের ভিত্তিতে 2 মিস ধরনের। বইয়ের মধ্যে তো আছে এটা। ভুল করছে, বইতেও ভুল করছে, এখানেও ভুল আসছে। নিয়ন্ত্রণের ভিত্তিতে 2 ধরনের, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি আর একটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে? লিখছো? তোমরা লিখছো? জি মিস। তাহলে মালিকানার ভিত্তিতে 2 ধরনের, এটা লিখে নাও যে একটা হচ্ছে সরকারি মালিকানা আর একটা হচ্ছে বেসরকারি মালিকানা। বেসরকারি মালিকানা, আর নিয়ন্ত্রণের ভিত্তিতে 2 ধরনের, একটা হচ্ছে কি হোল্ডিং কোম্পানি আর একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এবার মালিকানার ভিত্তিতে আসো, যে সরকারি মালিকানা কোনটা, যে একটি দেশের সরকার বা গভর্নমেন্ট যে একটা বিশেষ অধ্যাদেশ বা আইন পাশের মাধ্যমে যদি কোনো কোম্পানি গঠন করে থাকে, সেটা হচ্ছে সরকারি মালিকানা। যেমন আমরা পড়লাম যে ওয়াসা, তিতাস গ্যাস, তারপর ডেস্কো, এগুলা হচ্ছে কি একটা বিশেষ অধ্যাদেশের মাধ্যমে জারিকৃত কি তোমার কোম্পানি। কেমন? আর বেসরকারি মালিকানা অ্যাভেলেবেল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে তোমার আমরা চোখের সামনে যেসব প্রতিষ্ঠানগুলো দেখি, যেমন বেক্সিমকো, তারপরে স্কয়ার ফার্মা, হ্যাঁ, তারপরে তোমার আরো আছে না প্রাণ, হ্যাঁ, এইসব কোম্পানিগুলো হচ্ছে কি ব্যক্তি মালিকানায় গঠিত কোন ধরনের কোম্পানি। বুঝছো? তাহলে ও ব্যক্তি মালিকানায় যেগুলো, সেগুলো হচ্ছে বেসরকারি কোম্পানি। আর সরকারি অধ্যাদেশ বা আইন পাশের মাধ্যমে যে কোম্পানিগুলো হয়, সেগুলো হচ্ছে সরকারি কোম্পানি। আর এই নিয়ন্ত্রণের ভিত্তিতে যেটা বললাম, এটা হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। তো হোল্ডিং কোম্পানি কোনটা? হোল্ড, ইংরেজি হোল্ড কথার অর্থই হচ্ছে কি ধরে রাখা। কেমন? হোল্ডিং কোম্পানিটা হলো মূলত যে কোম্পানিটা কি হয় তোমার, যে অন্য কোম্পানির, হ্যাঁ, অন্য অন্য কোনো কোম্পানিকে নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করে এবং পাশাপাশি সে কি করে মালিকানা গ্রহণ করে সর্বনিম্ন 51% থেকে সর্বোচ্চ তোমার আর যত পার্সেন্ট পর্যন্ত পারে, অর্থাৎ সর্বনিম্ন হলো সে 51% পর্যন্ত আরেকটা কোম্পানির মালিকানা এবং নিয়ন্ত্রণের ভার গ্রহণ করবে। ঠিক আছে? সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। বুঝতে পারছো তোমরা? হোল্ডিং এর সাবসিডিয়ারিটা একটু বুঝে রাখতে হয়, কারণ সবসময় তোমরা একটু ভুল করো, বা অন্যান্য স্টুডেন্টরাও দেখছি যে একটু ভুল করে, যে হোল্ডিং কোম্পানিটা হচ্ছে কোনটা, যে কোম্পানি অন্য কোনো কোম্পানির সর্বনিম্ন 51% শেয়ার কি করে, 51% শেয়ারের মালিকানা গ্রহণ করে এবং নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করে, সেটাই হচ্ছে কি হোল্ডিং কোম্পানি। তোমাদের বইতে উল্লেখ আছে 50 ভাগের বেশি। তাহলে 50 ভাগের বেশি হলে সর্বনিম্ন কত ভাগ হয়? 51 ভাগ হয় না? সর্বনিম্ন 51% শেয়ারের মালিকানা গ্রহণ করবে এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নিবে, আর প্রত্যক্ষ পরোক্ষভাবে ভোট দানের ক্ষমতা রাখে, সেটাই হচ্ছে কি হোল্ডিং কোম্পানি। নিয়ন্ত্রণের ভিত্তিতে
হোল্ডিং কোম্পানি। যেমন এই ধরনের কোম্পানিগুলা কি তোমার এরাই হচ্ছে কি এক ধরনের জোট সৃষ্টি করে। হ্যাঁ, তো এরকমই উদাহরণস্বরূপ আমরা যে বেক্সিমকো ফার্মা, স্কয়ার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ এদের কথা বলতে পারি, যে বিভিন্ন ছোট ছোট কোম্পানিগুলাকে এরা কি করে নিজেদের আওতায় নিয়ে ওই কোম্পানিগুলাকেও বাঁচায়, প্লাস নিজেরাও কি করে লাভবান হয়। তারপর হচ্ছে তোমার সাবসিডিয়ারি কোম্পানি কি? সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যদি কোনো কোম্পানির 51% শেয়ার অন্য কোনো কোম্পানির অধীনে চলে যায় বা অন্য কোনো কোম্পানির অধীনে ছেড়ে দিয়ে তোমার পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার অন্য কোনো কোম্পানিকে দিয়ে দেয়। অন্য কোনো কোম্পানি মানে কি হোল্ডিং কোম্পানিকে দিয়ে দিচ্ছে, তাহলে তার সর্বোচ্চ তার হাতে মালিকানা থাকতেছে কত? 49%। এই কোম্পানিটাকে বলা হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি, অর্থাৎ কারো অধীনে পরিচালিত হয় এমন একটা কোম্পানিকে বলা হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি। কেমন? সাবসিডিয়ারি কথার অর্থই হচ্ছে কি অধীনস্থ। কেমন? অধীনস্থ কোম্পানিকে বলা হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি, আর নিয়ন্ত্রণকারী বা হোল্ড বা ধরে রাখা কোম্পানিকে বলা হচ্ছে কি হোল্ডিং কোম্পানি। ক্লিয়ার কিনা? তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, তা এই দুটাতে কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। তাহলে হোল্ডিং কোম্পানি আমি সিম্পলি যদি বলি যে কোম্পানি অন্য কোনো কোম্পানির 51%-এর অধিক শেয়ার ক্রয় করে নেয় বা 50%-এর অধিক শেয়ার ক্রয় করে পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব নিজের হাতে নেয়, সেটাই হচ্ছে কি হোল্ডিং কোম্পানি। যেমন বেক্সিমকো, স্কয়ার, বসুন্ধরা গ্রুপ এরা হচ্ছে কি হোল্ডিং কোম্পানি। আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে কোনটা? আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে কোনটা? যেটা হলো কি তোমার অন্য কোনো কোম্পানির অধীনে পরিচালিত হবে এবং 50%-এরও বেশি শেয়ার অন্য কোনো কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হবে, সেটাই হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি। যেমন এই ক্ষেত্রে আমরা ওই যে এবি ব্যাংক, তারপরে অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠানই আছে যে নিয়ন্ত্রণ বা মালিকানা অন্যের হাতে ছেড়ে দিয়ে নিজে শুধু ওই 50%-এর নিচে লাভের অংশ ভোগ করে। ঠিক আছে? তো তারপর তোমাদের বাকি ছিল উপরে আর দুইটা, একটা হচ্ছে অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। আমারও সময় কম, আমি দুইটা একটু সিম্পলি বুঝাই দিই। অনিবন্ধিত কোম্পানি যেটা, সেটা হচ্ছে তোমার কেমন কোম্পানি আইনের, অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো তোমার কোনটা, যে তোমার কোম্পানির 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত অংশীদারি ব্যবসায় বা সমিতির মতো করে যদি কোনো কোম্পানি পরিচালিত হয় কিন্তু নিবন্ধিত হতে পারেনি, তখন অনিবন্ধিত কোম্পানি বলা হয় আর কি এটাকে। ঠিক আছে? 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী এরূপ প্রতিষ্ঠানকে কোম্পানি বলা চলে না, তবে কোম্পানি গুটানোকালে সীমিত পর্যায়ে এটি কোম্পানি হিসেবে গণ্য হয়। আমাদের দেশে কার্যত এরূপ কোনো কোম্পানি নাই বর্তমানে। হ্যাঁ, আর অন্যান্য কোম্পানির মধ্যে আছে যেমন 4 ধরনের: বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী সংস্থা, বিশেষ কোম্পানি। বিদ্যমান কোম্পানিগুলো